ঈদের ছুটির প্রথম দিন আজ পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোর থেকে রেল এবং সড়ক পথে ছিল রাজধানী ছাড়া মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন মানুষ। বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রী চাপ। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। প্রিয়জনের টানে ঘরে ফেরার যাত্রা। রাজধানী কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন, যেন সময়ের সাথেই ছুটছে মানুষের ভালোবাসা। আগে ভাগেই অনলাইনে টিকিট কেটে নিশ্চিত যাত্রা, তাই নেই ভোগান্তি বলছেন যাত্রীরা। আমি শ্রীমঙ্গল যাচ্ছি, টিকিট অনলাইনে কেটেছি। এবার তেমন কোনো রাশ হয় না, কোনো হ্যাসেল হয় নাই, আলহামদুলিল্লাহ। এবার কোনো টিকিটের কোনো ঝামেলা হয়নি, প্লাস উঠতে কোনো সমস্যা হয়নি। আগে যেমন ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকতো, সিট থাকা সত্ত্বেও সিটে এসে বসা যেত না, দরজার মধ্যে ঝুলে থাকতে হইতো। এরকম কোনো তেমন হয়নি, কোনো হ্যাসাল হয়নি। আমি এসে বসতে পারছি ইনশাল্লাহ। টিকিট ছাড়া কেউ যাতে ভিড় বাড়াতে না পারে সেজন্য চলছে কড়া নজরদারি। কেউ ফিরছেন বাবা মায়ের কাছে, কেউ অপেক্ষায় সন্তানের হাসির জন্য। প্ল্যাটফর্ম জুড়ে তাই বিদায় আর পুনর্মিলনের আবেগ। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে যাচ্ছি। এই যে নগর জীবন থেকে গ্রামীণ জীবনে যাচ্ছি, তো মানে একটু ভালো লাগতেছে আর কি। আর পরিবার নিয়ে আপনার ট্রেন যাত্রাটা আরো অন্যরকম লাগে আর কি। শিডিউল বলতে ট্রেন এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। যে ব্যবস্থা আছে এখানে টিকিট ছাড়া ঢাকা কমলাপুর স্টেশন থেকে কোনো যাত্রী ঢোকার কোনো স্কোপ নেই। ওই রকম কষ্ট নেই, এত ভিড়ও নেই, ঝামেলাও পড়ি নাই। তো আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন যেতে পারি, পরিবারের সাথে ঈদ করতে পারি, এটাই সবার কাছে দোয়া কামনা করছি। আমি ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে। অন্যদিকে বাস টার্মিনালে কেবলই জমে উঠতে শুরু করেছে ঈদ যাত্রা। বাস মালিকরা বলছেন কয়েকদিনের মধ্যেই বাড়বে ঘরমুখো মানুষের ঢল, তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রী কোনো চাপ নেই, গাড়ি পুরো খালি যাচ্ছে, আপনার তেলের টাকা উঠতেছে না, এরকম পর্যায়ে আছে। এখনো যাত্রী কোনো চাপই আসে নাই। যাত্রী তো আজ দুদিন কম, কালকে বাড়বে নাকি জানি। হ্যাঁ, 4 অনুযায়ী ভাড়া ঠিকই আছে, ঠিক আছে না, বাড়তে কোনো ভাড়া নেয় নাই। সরকারি চার্জ ঢাকা লাকসাম 325 টাকা ভাড়া, আমরা 300 টাকা করে ভাড়া নিচ্ছি। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে আইজিপি জানান, কৃত্রিমভাবে টিকিট সংকট তৈরি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। টানা 7 দিনের ছুটিতে ঘরমুখো মানুষ ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন এবং ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন। আপনাদের দেখাতে চাই, এই মাত্র একটি ট্রেন এসে এখানে পৌঁছেছেন। আপনাদেরকে বলে রাখতে চাই, আজ সকাল থেকে এ পর্যন্ত মোট 27টি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে গিয়েছেন এবং আপনাদের পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে কিন্তু ঘরমুখী মানুষ ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে দ্রুত তাদের বাড়ির গন্তব্য যাচ্ছেন। শুরুর দিনে রেল ও সড়ক পথে দেখা যাচ্ছে রাজধানীর মানুষের উপচে পড়া ভিড় এবং রেল স্টেশনগুলোতে কিন্তু আপনার অন্যান্য বারের মতো এবারও কিন্তু টিকিট ছাড়া কোনো যাত্রী কিন্তু প্রবেশ করতে পারছেন না। এই জন্য কিন্তু স্টেশনগুলোতে খানিকটা যাত্রী ছাড়া বাইরের মানুষ না থাকাতে কিন্তু সুন্দর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের বড় চাই, গত কয়েকদিনের তুলনায় আজকে রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ কিন্তু অনেকটাই বেশি এবং প্ল্যাটফর্মগুলোতে প্রবেশের অবশ্য বেশ কড়াকড়ি থাকাতে এই সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। এবং আপনাদের বলে রাখতে চাই, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ তিস্তা স্পেশাল সহ সর্বমোট 5টি ট্রেন কিন্তু যুক্ত করা হয়েছে এবং সর্বমোট বিভিন্ন ট্রেনগুলোতে সর্বমোট 46টি বগি কিন্তু যুক্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো রেল স্টেশনে যেহেতু কড়া নিরাপত্তা, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এবং ঝামেলা কিন্তু দেখা যাচ্ছে না। তো ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদযাত্রার সর্বশেষ। ধন্যবাদ জুয়েল, আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড়
বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির যান চলাচল দেখা যায়। পদ্মা সেতু দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তামান্না সাদিকা রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নারীর টানে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। কর্মজীবী মানুষ রাজধানী ও শিল্পনগরী গাজীপুর ছাড়ছেন। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ 2 মহাসড়ক ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে ধীরে ধীরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। শিল্প অধ্যুষিত গাজীপুর কারখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিক ও কর্মকর্তা ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চাঁদনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়। ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বিভিন্ন স্থানে ধীরগতির যান চলাচল দেখা যায়। গাড়ির চাপ থাকলেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদকে সামনে রেখে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে যাত্রী ও যানবাহনের ভিড় বাড়তে থাকে, বিশেষ করে মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহন বেশি। নির্বিঘ্নে পারাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC মোট 17টি ফেরি চালু রেখেছে। অন্যদিকে নিরাপদ যাত্রা নিশ্চিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA 20টি লঞ্চ চলাচল নিশ্চিত করেছে। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা BIWTC দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এই মুহূর্তে আমাদের বহরে 17টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 ও 7 নম্বর 3টি ঘাট সচল আছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। পদ্মা সেতুর মুন্সিগঞ্জে মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম জানান, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতু টোল প্লাজা বড় যানবাহনের জন্য 7টি এবং মোটরসাইকেলের জন্য 3টি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকেরা সেতু পার হতে পারছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM শিশির। শিশির, ঢাকা থেকে বের হবার সবচেয়ে ব্যস্ততম রুট গাজীপুরের চন্দ্রা। তো ঈদের ছুটিকে ঘিরে গাজীপুর চন্দ্রা সড়কের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিল্পনগরী ছাড়তে শুরু করেছে মানুষ। আমি যে জায়গাটিতে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, এই মহাসড়ক দিয়ে উত্তরের 25টি জেলার মানুষ কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে থাকেন। আজ এই গাজীপুর শিল্পোদ্যোষিত এলাকার 25% কারখানা ছুটি হবার কথা রয়েছে। সকালবেলা যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই যানবাহন ও যাত্রীদের চাপ কিন্তু বেড়েছে। আমি বেশ কয়েকটি কাউন্টার ঘুরে দেখেছি, বেশ কয়েকটি যাত্রী ছাউনি ঘুরে দেখেছি, সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে কাউন্টারগুলোতে। তাছাড়াও যাত্রীদের বরাবর একটি অভিযোগ, যেটি গত ঈদেও করেছেন, এই ঈদেও কিন্তু তারা একই অভিযোগ করে যাচ্ছেন যে অতিরিক্ত ভাড়া। সেই অতিরিক্ত ভাড়া কিন্তু এবারেও 2 থেকে 3 গুণ ভাড়া কিন্তু গুনতে হচ্ছে এই যাত্রীদের ঈদ যাত্রায় তাদের বাড়িতে ফিরতে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সে ব্যাপারে ইতিমধ্যেই তারা টহল টিম করেছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছেন, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অতিরিক্ত ভাড়া যাতে না নিতে পারে সেদিকে লক্ষ্য রেখে তারা কাজ করে যাচ্ছেন। সর্বশেষ আমি যেটি আপনাকে জানাতে চাই যে এই শিল্পোদ্যোষিত গাজীপুর, এটি কিন্তু ধাপে ধাপে কারখানা ছুটি হচ্ছে। আজ 25% কারখানা ছুটি হবে, অর্থাৎ 441টি কারখানা আজ ছুটি হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল 1450টি কারখানা ছুটি হবে এবং তারপরের দিন সবগুলো কারখানা ছুটি হবে এই শিল্পোদ্যোষিত গাজীপুরের। সব মিলে বলা চলে এবারের ঈদযাত্রার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মানুষ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রার খবর। জি নাদিয়া। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন।
দরজায় করা নাড়ছে ঈদ উল ফিতর, অর্থাৎ আর মাত্র 2 দিন বাকি। তো ইতিমধ্যে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করেছে, লম্বা ছুটি দিয়েছে মানুষ। পাশাপাশি কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ শিল্প কারখানা কিন্তু আজকে এবং কালকের মধ্যে ছুটি হবে, মানুষ কিন্তু বাড়ি ফিরবে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ির গোল চত্বরে। আপনি যদি দেখেন যে আমার পিছনে সোজা যে চিত্রটি দেখছেন সেটা হলো দোলাইপার হয়ে ঢাকা এক্সপ্রেস হাইওয়ে অর্থাৎ ঢাকা মাওয়া রোডটি এখান দিয়ে সংযোগ, সেখান দিয়ে মানুষ কিন্তু বিভিন্ন পরিবহন কিন্তু সকাল থেকেই আসলে আমরা বাড়তি চাপ লক্ষ্য করেছে। পাশাপাশি কিন্তু এই যাত্রাবাড়ি কিন্তু অনেক যানজট কিন্তু আমরা লক্ষ্য করেছি। সবকিছু মিলিয়ে হাইওয়ে পুলিশ সহ এবং ডিএমপি যে পুলিশ রয়েছে সেই পুলিশ কিন্তু মানুষকে ঘরে ফিরতে অর্থাৎ নির্বিঘ্নে যাতে নারীর টানে তারা বাড়ি ফিরতে পারে সেই দিকে কিন্তু বিশেষ নজর দিয়েছে। আমি হাইওয়ে পুলিশের যারা কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এবার ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন সেজন্য এক্সট্রা মোবাইল টিম রাখা হয়েছে, পাশাপাশি টল টিম রাখা হয়েছে এবং মাওয়ার যে টোল পয়েন্টটি রয়েছে সেই টোল প্লাজার বেশ কয়েকটি কিন্তু টোল নতুন করে চালু করা হয়েছে, যে রুট দিয়ে কিন্তু মোটরসাইকেল সহ প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন কিন্তু সেখানে নির্বিঘ্নে পারাপার হতে পারবেন। পাশাপাশি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তাদের পুলিশ রয়েছে এবং র্যাবও মাঠে কাজ করছে আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে এই 3টি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু ব্যাপক যানবাহনের চাপ আমরা দেখতে পেয়েছি। তো সবকিছু মিলিয়ে এই রুটে প্রায় 22টি পয়েন্ট রয়েছে যেখানে ফুটপাথ সহ বিভিন্ন ধরনের যানজটের সংখ্যা করছেন সাধারণ মানুষ। তো হাইওয়ে পুলিশের সবাই যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে নির্বিঘ্নে মানুষ ফিরতে পারবে সেই ধরনের ব্যবস্থা কিন্তু তারা এবার করেছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ঈদে ঘরে ফেরা মানুষের সবশেষ পরিস্থিতি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলগামী মানুষের ঈদ যাত্রার খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। আজ থেকেই কিন্তু শুরু হলো যে সরকারি যে ঈদের যে ছুটি, সেই ছুটির প্রথম দিন। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশনে, যেখানে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, দক্ষিণাঞ্চলের 21টি জেলার যে প্রবেশদ্বার সেই ভাঙা ইন্টারসেকশন এলাকায় আমি রয়েছি। আমি সকাল থেকে যেটি দেখছি যে সড়কের যে যানবাহনের কিন্তু চাপ বাড়তে শুরু করেছে, বিশেষ করে রাজধানী ঢাকা থেকে যে দেশের দূর দূরান্ত বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে 21টি জেলা রয়েছে সেই 21টি জেলার যারা সাধারণ যাত্রী যারা রয়েছেন, যারা নারীর টানে যারা ঘরে ফিরছেন, তাদের কিন্তু এক ধরনের চাপ আমরা সড়কে লক্ষ্য করছি। এবং আমরা এইখানকার যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বিভিন্ন অভিযোগ করছেন। তারা যেমনটি বলছেন যে তাদের কিন্তু ভাড়ার বিষয়টি নিয়ে কোনো তেমন অভিযোগ না থাকলেও কিন্তু তারা কিন্তু এই যে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু তাদের বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে দূরপাল্লার যে বিশেষ করে দূরাঞ্চলের যেই জেলাগুলো রয়েছে, সেই দূরের যে জেলাগুলো রয়েছে সেই অঞ্চলে যে যারা যাত্রী রয়েছে সেই দূরের যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ঠিকঠাক মতো পাচ্ছেন না। তবে আমরা এখানে দেখছি যে অনেক যাত্রী কিন্তু আপনার ঢাকা থেকে এই ভাঙা ইন্টারসেকশন পর্যন্ত আসার পরে কিন্তু তারা যে বরিশাল, খুলনা বা বিভিন্ন অঞ্চলে তারা যাবেন, তার কিন্তু কাঙ্ক্ষিত গাড়িটিও কিন্তু তারা টিকিট পাচ্ছেন না। এর ফলে কিন্তু আমরা দেখছি যে সড়কে এক ধরনের ভোগান্তি বেড়েছে। তো এক কথায় বলা যায় যে এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে টহল চৌকি থেকে শুরু করে তারাও কিন্তু তাদের কাজ করছেন। এবং আমরা যেটি জানি যে ঈদকে কেন্দ্র করে এই যে বিশেষ করে এই সড়ক মহাসড়কগুলোতে যে আপনার দুর্ঘটনার মাত্রা বেড়ে যায়, সেই দুর্ঘটনার মাত্রা কমানোর জন্য এবং আমরা দেখেছি যে স্পিড মিটার নিয়ে কিন্তু যারা হাইওয়ে পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি গাড়িকে কিন্তু তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তো এক কথা বলা যায় যে এখন পর্যন্ত একটি স্বস্তির ঈদ উপহার পাবে দেশবাসী, সেটাই কিন্তু ধারণা করছে সবাই। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন থেকে দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রার সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, ঈদের ছুটি শুরু হয়েছে, তো বরিশালের বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ কেমন দেখছেন আপনি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঈদ মানে আবেগ, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে স্বজনদের সাথে একত্রে মিলিত হওয়া, প্রাণের বন্ধনে আবদ্ধ হওয়া। প্রত্যেকের প্রত্যাশা
কর্মব্যস্ত মানুষগুলো তাদের কর্মস্থল শেষ করে ছুটি নিয়েই কিন্তু আবার নারীর টানে কিন্তু বাড়ি ফিরবে দক্ষিণ জনপদের প্রত্যেকটি বাসায় স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করবে। আমাদের প্রত্যাশা যাতে প্রত্যেকের যাত্রা হয় নিরাপদ, এবং সে লক্ষ্যেই কিন্তু এবার বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু একটি বিশাল আয়োজন নিয়েছে বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে, বরিশাল বিআরটিএ, বরিশালের র্যাব পুলিশের সমন্বয়ে, যাতে যারা যাত্রা হয়ে আসবে, যাত্রী হয়ে আসবে, বাস সহ বিভিন্ন গণপরিবহনে তাদের যাত্রা যেন হয় নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য, এবং যাতে বাড়তি ভাড়া গুনতে না হয় সে লক্ষ্যে কিন্তু বরিশালের যিনি জেলা প্রশাসন রয়েছেন সুমন কবির, তার নেতৃত্বে কিন্তু একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন বরিশালের গড়িয়ার পর সংলগ্ন কাশীপুরের এই এলাকায়। এবং ঢাকা বরিশাল মহাসড়ক এটি খুবই অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। এখানে যেসব পরিবহনগুলো আসা যাওয়া করছে, বিশেষ করে ঢাকা থেকে ঘরমুখী মানুষ যারা বরিশালে আসছে দক্ষিণাঞ্চলে, সেসব পরিবহনগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং যাতে বাড়তি ভাড়া নেওয়া না হয়। আমরা কিন্তু বেশ কিছু বাসের যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের অভিযোগ ছিল এমনটা যে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসছে তাদের গন্তব্যে পৌঁছে দিবে, কিন্তু নির্ধারিত যে ভাড়া রয়েছিল, যেমন লোকাল যে বাস ভাড়া রয়েছে, স্থানীয় মানে নন এসি যে বাস ভাড়া, সেটি ছিল 450 টাকা করে বরিশাল ঢাকা থেকে সরাসরি বরিশাল, এবং যেগুলো এসি পরিবহন ছিল সেগুলো ছিল 600 থেকে 650 টাকা সরকারি নির্ধারিত, কিন্তু সেখানে 1000 থেকে 1200 টাকার মতো করে নিবে। কিন্তু সেখান থেকে আবার এই যেগুলো নন ব্র্যান্ডের গাড়িগুলো রয়েছে, বিশেষ করে লোকাল বা অভ্যন্তরীণ রুটে, সেসব কিন্তু দূরপাল্লা পরিবহন যাচ্ছে এবং তারা তাদের খেয়াল খুশি মতো কিন্তু তারা ভাড়া নিচ্ছে। সে লক্ষ্যে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান চালাচ্ছেন। একটু কথা বলে জানতে চাই কতগুলো পরিবহন এখন পর্যন্ত জরিমানা চালিয়েছেন এবং সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? আচ্ছা, আমরা জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে আমরা আজকে সকালে আমরা 12টার দিকে বের হয়েছিলাম। এই যে ঈদ উল ফিতর সামনে আছে, ঈদ উল ফিতরে যাতে সবাই সুষ্ঠুভাবে এবং যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ঈদটা পালন করতে পারে এবং তারা যাতে কোনো হয়রানির শিকার না হয় এবং তারা যাতে ন্যায্য ভাড়াতে যাতে ঈদটা যাতায়াত করতে পারে, তো এর জন্য আমরা বের হয়েছিলাম। তো আজকে আমরা প্রথমে নতুল্লাবাদে যে বাস স্ট্যান্ড এলাকাতে আমরা মোটামুটি যে কাউন্টারগুলোতে যাই, কাউন্টারগুলোতে আমরা সেখানে তাদেরকে সতর্ক করি যেসব জায়গাতে ভাড়ার চার্জ ছিল না, এবং আমরা বিভিন্ন টিকিটগুলো যেগুলো যাত্রীরা কেটেছিল সেগুলো চেক করি এবং এগুলাতে, এবং আমরা কাউন্টারগুলোতে সতর্ক করে দিয়ে আসি। এবং এখানে যে মালিক শ্রমিকদের যে সভাপতি সেক্রেটারি ছিল তাদেরকেও আমরা সতর্ক করে দিয়ে আসি যে যাতে এখানে যাতে কোনো ধরনের যাত্রী হয়রানির শিকার না হয় এবং যাতে কোনো ধরনের তারা যাত্রী যাতে কোনো ভাড়া বেশি না নেওয়া হয় আমাদের যাত্রীদের কাছ থেকে, এবং এরপরে আমরা যাতে নির্বিঘ্নে যাতে যাত্রীরা ঈদ করতে পারে সেজন্য আমরা, এবং এরপর থেকে যেহেতু এখন ঢাকা থেকে যাত্রীর চাপটা বেশি, আমরা এখানে রাস্তা থেকে আমরা এসে বাসগুলো ঢাকাগামী যে বাস মানে ঢাকা থেকে আগত যে বাসগুলো সেগুলোতে আমরা এই চেকিং অভিযান পরিচালনা করছি। এবং এখানে আমরা বেশ কয়েকটা প্রায় 4-5টা বাসকে আমরা এখানে চেক করি এবং যে কয়েকটা বাসে যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে আমরা বেশি ভাড়াটা ফেরত দিয়েছি, ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি, এবং আর যাদের কাগজপত্র নেই এবং ভাড়া বেশি নেওয়ার কারণে তাদেরকে আমরা সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় জরিমানা করেছি। ধন্যবাদ। জানিয়েছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। এর পাশাপাশি আমরাও প্রত্যাশা করছি ঈদে ঘরমুখী মানুষের আগমন এবং ঈদ শেষে আবার কর্মস্থলে ফেরবে সে লক্ষ্যে যাতে তাদের এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটা যেন অব্যাহত থাকে। তারপরে তৈরি রয়েছে বরিশাল থেকে আমার কাছে নিরাপদ সড়কের যে প্রস্তুতি তার সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন। পরে আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে বুয়েটের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এরপর কৃষক কার্ডের অগ্রগতি এবং এ বিষয়ে আরেকটি বৈঠক করেন তিনি। পরে তিনি সভাপতিত্ব করবেন মন্ত্রিসভার বৈঠকে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বৈঠক। এতে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদ উল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হব তার সাথে। রাকিব, ছুটির দিনেও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদ বৈঠক, তো বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সার্বিক কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সরকারি ছুটি, আজকে থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি, টানা 7 দিন থাকবে এই ছুটি। এই ছুটির মধ্যে আমরা যে বিষয়টি আসলে দেখতে পেয়েছি যে আজকে সকাল 11টায় কিন্তু অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টায় তিনি সচিবালয়ে তার যে অফিস কক্ষে প্রবেশ করেছেন এবং তারপরেই কিন্তু দেখতে পেয়েছি যে একে একে বেশ কয়েকটি বৈঠক তিনি করেছেন এবং এখন যে বৈঠকটি হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মন্ত্রিসভার বৈঠক করছেন। এই বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন
সংকট তৈরি হওয়ার যে শঙ্কা রয়েছে সে বিষয়গুলো আজকে এই মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনা হবে। এছাড়া যেহেতু সামনে ঈদকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়েও কিন্তু এই বৈঠকটিতে আলোচনা করবে। এছাড়া আমি যদি একটু বলি যে সকাল 11টায় কিন্তু তিনি প্রবেশ করার পরপরই আরও বেশ দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশ নিয়েছেন এবং তার সভাপতিত্বে বৈঠকটি হয়েছে। একটি হয়েছে যে আবর্জনা যে রয়েছে, বিশেষ করে রাজধানীর আবর্জনা, সেই আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন যে রয়েছে সেই আধুনিকায়ন নিয়ে তিনি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একটি টিমের সাথে তিনি কথা বলেছেন। সেই বৈঠকটিতে উপস্থিত ছিলেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত যে প্রশাসক রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তারা বৈঠক শেষে আমাদেরকে জানিয়েছেন তারেক রহমান তার পরিকল্পনা ঢাকা শহর সহ রাজধানীর সব বিভিন্ন শহরগুলো নিয়ে তার পরিকল্পনা তিনি তুলে ধরেছেন এবং মশক নিধনের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। যেহেতু এই মৌসুমটিতে আসলে মশার প্রচুর উপদ্রব রয়েছে সেই বিষয়টি নিয়ে তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আমরা জানি যে কৃষি কার্ড যে বিষয়টি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ভবনটিতে রয়েছে এই ভবনটিতেই কিন্তু এখন বৈঠক চলছে। যে বিষয়টি বলছিলাম যে কৃষি কার্ড নিয়ে তিনি একটি বৈঠক করেছেন। সেই কৃষি কার্ডের বিষয়ে আমরা জানি যে ফ্যামিলি কার্ডের পরেই কিন্তু বর্তমান সরকারের আরেকটি যে লক্ষ্য রয়েছে কৃষি কার্ড প্রদান করা, সেই কৃষি কার্ডের অগ্রগতি নিয়ে তিনি কথা বলেছেন এবং কৃষি কার্ডের সামনে কিভাবে প্রদান করা হবে সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। সেই বিষয়টি নিয়ে যদিও এখনও কেউ কথা বলেননি, বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আমাদের সার্বিক বিষয়গুলো নিয়ে তিনি ব্রিফ করবেন, পরে আমরা জানাতে পারবো আমাদের দর্শকদেরকে আসলে কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তো আসলে নাদিয়া, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আমরা পরবর্তী আরও কিছু বিষয় জানতে পারলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নাদিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সহকর্মী রাকিব হাসান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকের বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন। চলে যাব পরের সংবাদে। বাংলাদেশের মানুষ আর কারো আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দেশের যুবকরা মাথা উঁচু করে বাঁচতে চায়। সকালে মিরপুর 10 আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দুস্থদের মাঝে চীনা রাষ্ট্রদূতকে সাথে নিয়ে ফুড প্যাক বিতরণ কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনকে সাথে নিয়ে সকালে মিরপুর 10 অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ কার্যক্রমে অংশ নেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকাল 11টার দিকে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন, বিতরণ করেন ফুড প্যাক। পরে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। পুরো আয়োজন দেখে অভিভূত হয়েছেন বলেও জানান তিনি। পরে জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে যা প্রয়োজন সরকারকে সহায়তা করবে তার দল। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে, আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। আমির বলেন, ন্যায়, কল্যাণ ও ভ্রাতৃত্বের পথে থাকবে বাংলাদেশ, তবে ঘাড়ের উপর কারো আধিপত্য মেনে নেবে না দেশের মানুষ। যুব সমাজ মাথা উঁচু করে বাঁচতে চায়। অত্যাচার নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায়, আমি একজন গর্বিত বাংলাদেশী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর, কেনাকাটা কেমন জমে উঠেছে মার্কেটগুলোতে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঈদের আর কটা দিন বাকি আছে, এই কারণে কিন্তু যে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপনের জন্য মুসলমানদের সবচেয়ে যে দুটি ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু শেষ মুহূর্তে যে কেনাকাটা সেগুলো কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে শপিং মলগুলো রয়েছে সেখানে কিন্তু কেনাকাটা চলছে। আমি রয়েছে এই মুহূর্তে রংপুর যে রয়্যালিটি মেগা মল রয়েছে সেখানে রয়েছি। সেখানে যারা শেষ মুহূর্তের কেনাকাটা সব বয়সীর, অর্থাৎ এই মেগা মলগুলোতে এক ছাদের নিচে সব ধরনের যে কেনাকাটা সেটি কিন্তু সুযোগ মিলছে। তবে আমরা একটু কথা বলতে চাই যে এখানকার যে মেগা মলের যে আসলে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই যে বেচা কেনা কেমন, এবং বিশেষ করে তো এবার ঈদে বিভিন্ন ছাড়ও দেওয়া হচ্ছে, যারা ক্রেতা আসছেন কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন?
ধন্যবাদ। আপনারা জানেন যে রংপুর হচ্ছে একটা কৃষি নির্ভর অঞ্চল। এখানকার কৃষক যদি ভালো থাকে ব্যবসায়ীরাও ভালো থাকবে। ন্যায্য মূল্য আলু চাষিরা পাননি বিধায় এবার ব্যবসায়ের ভিতরে একটা প্রভাব পড়েছে। আর আমরা রয়্যালটি মেগামলের পক্ষ থেকে গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করার জন্য মূল্য ছাড় দিচ্ছি, সেই সাথে সাথে একটা র্যাফেল ড্র প্রতিদিন করছি, যে আমাদের লভ্যাংশের টাকা থেকে আমরা গ্রাহকদের সাথে এটা বিনিময় করতে চাই। এবং আর তো 2-3 দিন সময়, গ্রাহকদের উপস্থিতি হচ্ছে আলহামদুলিল্লাহ, খারাপ নয়। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে নাদিয়া, যে আসলেই শেষ মুহূর্তের যে বেচা কেনা সেটি কিন্তু চলছে, এবং যেহেতু দীর্ঘ যে সিয়াম সাধনার 1 মাস পরে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যে পরিবার পরিজন নিয়ে যে ঈদের আনন্দ ভাগাভাগি করবে, সেই সামর্থ্য অনুযায়ী যে কেনাকাটা সেটি কিন্তু চলছে। এবং আমরা দেখেছি সব বয়সের যারা নারী পুরুষ তারাও কিন্তু এসেছেন এবং কেনাকাটা করে তারা তাদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে তারা কিন্তু বাড়ি ফিরছেন। এই ছিল নাদিয়া রংপুর থেকে ঈদকে ঘিরে কেনাকাটা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।